যে আতঙ্ক এতদিন জল্পনার স্তরে ছিল সেটাই কি সত্যি বলে প্রমাণ হচ্ছে? আমার আপনার সবসময়ের সঙ্গী যে মোবাইল ফোনটা, সেটাই হতে পারে ক্যান্সারের দূত। কোনো বিশ্ববিদ্যালয় কিংবা বেসরকারি সংস্থার শখের গবেষণা রিপোর্ট নয়, খোদ আমেরিকার সরকারি গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেস তাদের গবেষণার মাধ্যমে এই হুঁশিয়ারি দিচ্ছে। এতদিন হু এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বিষয়টা গবেষণা স্তরে ছিল। এবার কি প্রমাণের কাছাকাছি আসায় উদ্বেগও বাড়তে শুরু করেছে? তার কারণ মোবাইল তো আজকের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে কি স্বাস্থ্যের কারণে, সোজা কথায় প্রাণ বাঁচাতে বাধ্যতামূলকভাবে আমাদের ফিরতে হবে সেই সনাতন মোবাইলবিহীন জীবনে? এ নিয়েই আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখে নেব মার্কিন যুক্তরাষ্ট্রের এই সরকারি গবেষণা সংস্থার রিপোর্টে ঠিক কি রয়েছে। হাতের মুঠোয় গোটা পৃথিবী, এক ফোন কলে সব সমাধান। অফিসের জরুরি আলোচনা কিংবা বন্ধুদের সঙ্গে অবসরের আড্ডা, মোবাইল ফোনে মুশকিল আসান। সকাল থেকে রাত ফোনই জীবন। কিন্তু এই মোবাইল ফোনই যদি হয়ে দাঁড়ায় জীবনহানির কারণ, নিয়মিত দীর্ঘক্ষণ মোবাইল ফোনে কথা বলা আপনাকে ঠেলে দিতে পারে মারণ রোগের দিকে। অন্তত এমনই ইঙ্গিত মিলেছে মার্কিন সরকারের সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেসের সাম্প্রতিক এক রিপোর্টে। মোবাইল ফোন থেকে বের হওয়া তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন কোনো প্রাণীর শরীরে কি ক্ষতি করে তা দেখার জন্য সম্প্রতি একটি পরীক্ষা চালায় এই মার্কিন সংস্থা। চিকিৎসা শাস্ত্রের প্রচলিত প্রথা অনুযায়ী গবেষণার জন্য বেছে নেওয়া হয় ইঁদুরকে। তাদের দুটি দলে ভাগ করে দু জায়গায় রাখা হয়। প্রথম দলটিকে নিয়ম করে প্রতিদিন 9 ঘন্টা রেডিয়েশনের সংস্পর্শে রাখা হয়, দ্বিতীয় দলটিকে রাখা হয় তেজস্ক্রিয়তা থেকে দূরে। বছর দুয়েক পর দেখা যায় যে ইঁদুরের দলকে তেজস্ক্রিয়তার সংস্পর্শে রাখা হয়েছিল তাদের 2 থেকে 3% মস্তিষ্কে টিউমার দেখা দিয়েছে। 2 থেকে 7% তো হৃৎপিণ্ডেও টিউমার হয়েছে, যে টিউমার পরবর্তীকালে ক্যান্সারের রূপ নিয়েছে। এর আগে প্রতিদিন ঘণ্টাখানেক করে তেজস্ক্রিয়তার সংস্পর্শে রাখা হয়েছিল ইঁদুরদের। তখন অবশ্য এমন কোনো প্রবণতা চোখে পড়েনি, কিন্তু তেজস্ক্রিয়তার সময় বাড়াতেই রিপোর্টে বদল। অর্থাৎ যত বেশি সময় মোবাইল ফোনে কথা, তত বেশি বিপদ। প্রাথমিকভাবে দেখা গেছে যে যারা মোবাইল ফোন ইউজ করে তাদের মধ্যে এই অ্যাকাউস্টিক নিউরোমা এই ধরনের কিছু টিউমার, যেগুলো কানের কাছাকাছি নার্ভের কাছে যে টিউমারগুলো হয়, সেগুলোর প্রবণতাটা বেশি। প্রাথমিক সতর্কীকরণের একটা এখনই একটা জায়গা আছে। প্রয়োজন না হলে অকারণে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলবেন না। এটাতে ব্রেনের মধ্যে কিন্তু জেনেটিক মিউটেশনের সম্ভাবনা বাড়তে বাধ্য, এবং যদি বাড়ে তাহলে ক্যান্সার হবার সম্ভাবনা অনেক বেশি। মোবাইল ফোন যখন অপরিহার্য, তখন এহেন রিপোর্টে রক্তচাপ বাড়াটাই স্বাভাবিক। তার উপর আবার রিপোর্টে যদি হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেসের। 1966 সালে জন্মের পর থেকে ক্যান্সার গবেষণার পথে নজির গড়েছে যে সংস্থা, যাদের লক্ষ্য অত্যাধুনিক যন্ত্রের ভিড়ে ঠাসা এই আধুনিক জীবনে কিভাবে আরো সুস্থভাবে মানুষ বেঁচে থাকতে পারে তা খুঁজে বের করা। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুও বিভিন্ন ক্ষেত্রে এই সংস্থার সঙ্গে জোট বেঁধে কাজ করে। এই কারণেই এহেন মার্কিন সংস্থার এই রিপোর্ট চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষের। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। আজিকর হাসপাতালে রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুবীর গঙ্গোপাধ্যায়ের কাছে আসবো। সুবীরদা, আমি বলছি বয়স, সময়, ঘড়ির কাঁটা এগুলোকে যেমন পিছিয়ে দেওয়া যায় না, আমি হঠাৎ করে যদি একটা মোবাইলবিহীন পৃথিবীর কথা কল্পনা করি, নিজেরাই কল্পনা করতে গিয়ে সব থেকে বড় হোঁচট খাবো। আমার সোজা কথা যে মোবাইল কেনার সময় ধরুন কি ফিচার্স, কি অ্যাপ্লিকেশন তাতে ডাউনলোড করা যাবে, এইটা আমরা সবাই দেখি, কিন্তু SAR বা সার নামে একটা বিষয় আছে যেটা দেখে বোঝা যায় যে কত রেডিয়েশন আছে। যত সারের ইউনিট কম থাকবে তত কম রেডিয়েশন সেই মোবাইল দেবে। আমরা আদৌ কি এটা নিয়ে সচেতন? আপনি দেখবেন বাজারে নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রে এই গবেষণা হয়েছে, তারা অত্যন্ত উচ্চ প্রযুক্তির মোবাইলে এই গবেষণা হয়েছে। আমাদের চতুর্দিকে আমরা দেখি সমস্ত চাইনিজ সেট, তার রেজলিউশন যেরকম, ক্যাটক্যাটে রং, চোখ অবধি ঝলসে দেয়, টিউমার তো অনেক পরের কথা। আমি বলছি কতটা সচেতন আমরা প্রযুক্তিকে যেভাবে জাপটে ধরেছি, তার ক্ষতিকর দিকটা নিয়ে কতটা সচেতন আমরা? না, আমাদের সচেতনতা খুবই কম। তার কারণে যে কথাটা এক্ষুনি হচ্ছিল, এখানে দেখছিলাম মার্কিন দেশে যে গবেষণাটা হয়েছে, সরকারি গবেষণা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মোবাইল এবং ক্যান্সারের সম্পর্ক নিয়ে 2011 সাল থেকে কিন্তু এই বিষয়টা আমাদের চর্চার মধ্যে আছে, হয়তো আরও আগে থেকে। 2011 সালে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিলেন, IARC, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর ক্যান্সার রিসার্চ, যেটা লিওনে, তারা কিন্তু বলে দিলেন যে এটা 2B, অর্থাৎ একটা পসিবিলিটি বা প্রবাবিলিটি আছে যে এটার থেকে ক্যান্সার হলেও হতে পারে, শিওর নয়, এরকম একটা বলেছিলেন।
কিন্তু আমরা যদি এখন এই মোবাইল নিয়ে যে গবেষণাগুলো সারা পৃথিবী জুড়ে হচ্ছে, 2014-15 সাম্প্রতিককালের গবেষণাগুলো, তাতে কিন্তু একদল বিজ্ঞানী তারা প্রবল দাবি তুলেছেন এটাকে লেভেল 1 এভিডেন্স অব্দি করার, অর্থাৎ যে মোবাইলকে সরাসরি কার্সিনোজেন বলা, মোবাইলের যে তরঙ্গ, এই তরঙ্গটা আমাদের অন্যান্য যেগুলো আমরা জানি যে এক্স-রে থেকে ক্যান্সার হয়, যেটা অ্যাটম বোমের রেডিয়েশন ইত্যাদি ইত্যাদি, আয়োনাইজিং রেডিয়েশন, কিন্তু মোবাইলটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন অবধি আমাদের ধারণা আছে সেখান থেকে কোনো আয়োনাইজেশন হয় না। আয়োনাইজেশন মানে সেলটাকে ভেঙে একটা মিউটেশন, যেটা মিউটেশন হবে জিন মিউটেশন, এবং ওই তরঙ্গগুলো চামড়া ভেদ করতে পারে না। কিন্তু যে তথ্যগুলো আসছে এবং দেখা যাচ্ছে মোবাইল ফোন যারা ব্যবহার করছেন তাদের মধ্যেও যেমন ক্যান্সারের সংখ্যা বাড়ছে, সেরকম এই যে গবেষণাটা হয়েছে যে পরীক্ষাগারে র্যাটদের নিয়ে বা ইঁদুরদের নিয়ে, সেখানে তাদের মধ্যে যে ক্যান্সারের প্রবণতা বাড়ছে, এটা কিন্তু আমাদের মনে হয় যে সারা পৃথিবীর যে গবেষক দল তাদের আবার নতুন করে ভাবাচ্ছে এবং তারা এটাকে আরও সতর্কীকরণ, আরও বেশি সতর্ক হয় এইটার দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের মতো দেশে যেখানে এত মোবাইলের ব্যবহার, বিভিন্ন সস্তা সেট, সেখানে স্পেসিফিক অ্যাবজর্পশন রেট কম কিনা আমরা নিজেরাই মোবাইল কেনার সময় সেটা কিন্তু জিজ্ঞেস করি না। আমরা মোটামুটি ওই সেটা কত ভালো, একদম ফিচার দেখি, তার ফিচার কি কি আছে, কটা অ্যাপস সে দেবে, কি কি ফ্রি ফিচার দিচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখি। সুতরাং এই সচেতনতা আমাদের এখানে বাড়ানোর জন্যে আমার মনে হয় যে আমাদের যারা এই ধরনের মোবাইল ফোন বাজারজাত করার যে অনুমতি যেসব এজেন্সিগুলো দেন, তাদের এই ব্যাপারে আরও স্ট্রিক্ট হওয়া উচিত, এবং মোবাইল ফোন থেকে একটু আমরা কিন্তু মোবাইল ফোন অনেক কম ব্যবহার করেও থাকতে পারি। একদম এই থাকতে পারি কিনা সেই প্রশ্নে নিঃসন্দেহে আসবো, কিন্তু কিভাবে এই যে পরীক্ষা, এই গবেষণা হয়েছে দেখাবো আপনাদের। হ্যাঁ, এভাবেই টানা মোবাইল ফোনের ব্যবহার আপনার জীবনে ডেকে আনতে পারে বিপদ, হতে পারে টিউমার, তার থেকে ক্যান্সার। আর এই হুঁশিয়ারি কোনো ছোট বা মাঝারি সংস্থার নয়, একেবারে মার্কিন সরকারি সংস্থার। আর গবেষণা থেকে উঠে আসা তথ্য এই কারণে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জীবনে মোবাইল ফোন এখন অপরিহার্য বিষয়। অফিসে, বাড়িতে, কলেজে কিংবা রাস্তায় সর্বক্ষণ কানে ফোন। ছোট থেকে বড় সববারই একই হাল। অত্যাধুনিক এই অভ্যাসেই মারণ ঘণ্টা শুনছেন বিশেষজ্ঞরা, কারণ তাদের আশঙ্কা পরিচিতের কণ্ঠস্বর ছাড়াও এই মোবাইল ফোন দিয়ে চুপিসারে মানব শরীরে ঢুকে পড়তে পারে মারণ ক্যান্সার, তবে জৈবিক নয়, যান্ত্রিক পথে। আমরা মোবাইল ফোন কানে দিয়ে যে কথা শুনতে পাই তা তড়িৎ চুম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়ে মোবাইল টাওয়ার থেকে মোবাইল ফোনে আসে। একই পদ্ধতিতে ফোন থেকে আমাদের কথা টাওয়ারে পৌঁছে যায়। এছাড়াও মোবাইল থেকে স্বল্প কম্পাঙ্কের তরঙ্গ বা লো ফ্রিকোয়েন্সি পালসও নির্গত হয়। বিশেষজ্ঞদের দাবি এই দু ধরনের তরঙ্গই মানব শরীরের পক্ষে ক্ষতিকর। ধরা যাক কোনো ব্যক্তি দীর্ঘক্ষণ ডান দিকের কানে ফোন ধরে কথা বলেন, সেক্ষেত্রে এই দুই তরঙ্গের ক্রমাগত আঘাতে ওই কান সংলগ্ন মস্তিষ্কের অংশ এবং স্নায়ুগুলিতে তার প্রভাব পড়ে। সেক্ষেত্রে মস্তিষ্কের ওই অংশে টিউমার এবং সেই থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল। এটা ভাবতেই হবে, কারণ এই জন্য একদম ইয়ং বয়সের ক্ষেত্রে এই পার্টিকুলার এই টিউমারগুলোর প্রবণতা দেখা দিচ্ছে। প্রায় প্রত্যেকেই মোবাইল ইউজ করি, সেক্ষেত্রে এই রেডিয়েশনের একটা এফেক্ট আমাদের প্রত্যেকের মধ্যেই আসতে পারে। কিছু কিছু রিপোর্টস আছে যেখানে কিন্তু এটা বলা হয়েছিল যে যেদিকে তারা বেশি করে মোবাইলগুলো ইউজ করছে সেই দিকের ব্রেনতে কিন্তু টিউমারটা আসছে। এটাকে একটা সত্যি অত্যন্ত বাস্তববাদী ধারণা বলেই আমার মনে হয়। আমরা যদি অনেকক্ষণ ধরে একটা ফোন 40 মিনিট ধরে একটা ফোনে কথা বলি, আমাদের কিন্তু একটা ওয়েভ আমাদের ব্রেনের মধ্যে সারাক্ষণ ঘুরছে, এবং সেই ওয়েভটা যে আমাদের ব্রেনের মধ্যে, কোষের মধ্যে, জিনের মধ্যে মিউটেশন করছে না, এটা কেউই খুব স্ট্রংলি বলতে পারবে না। অর্থাৎ আপনার অলক্ষ্যেই আপনার এই প্রিয় যন্ত্রটি আপনার জীবনে ডেকে আনতে পারে সমূহ বিপদ, যা ধীরে ধীরে আপনাকে ঠেলে দিতে পারে মৃত্যুর দিকে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর কৌশিক চট্টোপাধ্যায়ের কাছে আসবো। ডক্টর গাঙ্গুলি যেটা বলছিলেন সেটা হচ্ছে রেডিয়েশনের কথা। আমরা দেখেছি যে যারা সিটি স্ক্যান করেন, যারা চিকিৎসা কর্মী, স্বাস্থ্যকর্মী, তারা অবধি একটা জ্যাকেট পরছেন, একটা শিল্ড পরছেন।
তো আমি বলছি মোবাইলে তো কোনো শিল্ড পাওয়া যায় না। সত্যি সত্যি আমি CNN এর রিপোর্ট দেখেছিলাম গত 27 মে, CNN এটা নিয়ে সারাদিন প্রায় অনুষ্ঠান করছিল। তারা বলছে যে প্রতিদিন 9 ঘন্টা ইঁদুরের ওপর প্রয়োগ করা হয়েছে এবং ধরুন 2 বছর ধরে এই প্রক্রিয়া চলেছে। এই কলকাতা শহরে একাধিক নানা পেশার সঙ্গে যুক্ত মানুষ দিনে 9 ঘন্টা মোবাইলে কথা বলেন, কি করবেন তারা? আমার মনে হয় এখানে একটি তথ্য খুব ভালো করে ক্ল্যারিফাই হওয়া দরকার, যে রেডিয়েশন সিটি স্ক্যান এবং এক্সরে থেকে বেরোয় এবং যে রেডিয়েশন নিয়ে আমরা আজকে মোবাইল ফোন নিয়ে আলোচনা করছি, এই দুটি কিন্তু আলাদা ইন দ্য সেন্স, আমরা যদি খুব একটা ছোট্ট টার্ম ইউজ করি, পাওয়ার কথাটা সবার কাছে বোধ্য হবে। যেগুলো আয়োনাইজিং রেডিয়েশন, তার কথাটার পিছনে আয়োনাইজিং রেডিয়েশন কথাটা উচ্চারণ করছি কারণ তার ক্ষমতা আছে ডিএনএ কে ভেঙে দেওয়ার। আমাদের যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে সেটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ব্রেক করার ক্ষমতা রাখে। যাদের সেই ক্ষমতা আছে তারা আয়োনাইজিং রেডিয়েশন, আর এর বেশি ডেপথে ঢুকলে হয়তো বুঝতে পারবে না। আর যাদের এই ক্ষমতা নেই তারা সিম্পলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তারা কিন্তু ওই ক্ষতিটি করতে পারে না। সুতরাং আমরা উই আর ডিলিং উইথ লো পাওয়ার রেডিয়েশন এখানে। দুই হচ্ছে আমরা যদি সময়টা দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলা, মানে আমি বলছি শুধু কনফারেন্স কল তো নয়, মোবাইলে প্রেম হচ্ছে, অদ্ভুত মোবাইলে গল্প করা হচ্ছে, সমস্ত এখন যেভাবে ডিজাইন করা হয়েছে এই স্টাডিটা, যেটা নিয়ে যদিও এখনো রিপোর্টটা ইন্টারিম রিপোর্ট, কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে অনেকটা আমাদের জীবনশৈলীর সাথে সিমুলেট করার মতো করে করা হয়েছে। 9 ঘন্টা এক্সপোজার, অনেকেই আছে যারা সারা দিন ধরে মোবাইল ফোন ইউজ করেন। দুই হচ্ছে এই ইঁদুরগুলিকে সারা বডি রেডিয়েট করা হয়েছিল, যে শুধুমাত্র মাথায় রেডিয়েশন পাচ্ছে অন্য জায়গায় রেডিয়েশন পাচ্ছে না, এরম যাতে না হয়। 3 হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সিটা একই রেখেছিল 900 মেগাহার্টজ, কিন্তু ওয়াটেজটা আলাদা করেছিল 1.5, 3 আর 6। জেনে রাখবেন ওই ফেডারেল কমিউনিকেশন কমিশন ওরা কিন্তু একটা কাট অফ বানিয়েছিল যে 1.6 ওয়াট পার কেজি অফ দি হিউম্যান বডি এনার্জি অ্যাবজর্ব করতে পারে। এই টেস্টার লোয়েস্ট যে পাওয়ারটা ইউজ করা হয়েছিল দ্যাট ইজ 1.5। এই পাওয়ারটা যেই 2 বছরের স্টাডি দেখালো, ইনফ্যাক্ট যদি আমরা ইঁদুরের স্টাডিগুলো আগেও হয়েছে, তাদেরকে 1 ঘন্টা করে সপ্তাহে 6 দিন অথবা 6 ঘন্টা করে সপ্তাহে 1 দিন এইভাবে করে দেখা গেছে না, তাদের কিন্তু কোনো রেডিয়েশনের জন্য কোনো ধরনের টিউমার বা ক্যান্সার ডেভেলপ করার কোনো প্রবণতা ছিল না। আজকে যেই ওটাকে 9 ঘন্টা করা হলো এবং যেই এটা 2 বছর ধরে এক্সপোজার করা হলো, সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু তথ্য আলাদা হয়ে গেল। সুতরাং আজ থেকে 6 বছর আগে আমাদের মোবাইল ফোন ব্যবহার কিন্তু এর থেকে 3 গুণ কম ছিল। সামনে গিয়ে আর 10 বছরে মোবাইল ফোনের ব্যবহারটা কোন জায়গায় পৌঁছাবে, এবং দেখুন আমরা ম্যাক্সিমাম 1.5 দশক ধরে মোবাইল ফোন ব্যবহার করছি সেইভাবে। এর কুপ্রভাব কি হতে পারে সে সম্পর্কে আমরাও এই মুহূর্তে কতটা জানতে পারি, মানে আমি যদি 30 বছর পরে কি হবে কেউ জানে না। আজ থেকে 10 বছর পরে তথ্য যদি অন্যভাবে আসে, আমরা কিন্তু কেউ ওই কাঁদতে পারবো না যে আমরা জানতাম না। ইট ইজ জাস্ট আ আই ওপেনার। এরা বলতে চাইছে যে প্লিজ বি কশাস। নিঃসন্দেহে আই ওপেনার, কোনো সন্দেহের অবকাশ নেই। তার কারণ একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে এই মোবাইল বস্তুটি যেভাবে ঢুকে গেছে, অবশ্যই সেখানে সম্পর্ক ওতপ্রোতভাবে এই মোবাইল যন্ত্রটির সঙ্গে জড়িয়ে গেছে, কোনো সন্দেহের অবকাশ নেই। এবং তার সমাজতাত্ত্বিক ব্যাখ্যা আছে, চিকিৎসকদের ব্যাখ্যা আছে, সেটাই আসবো। কিন্তু তার আগে দ্রুত একবার দেখব যে সাধারণ জীবনযাত্রার সঙ্গে কিভাবে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে মোবাইল। মোবাইল ফোনে যখন বিপদ ঘণ্টা, তখন মানুষ ডুবে সেই মুঠো ফোনেই। যেমন এই পরিবারের কথাই ধরা যাক। এক পরিবার, 4 সদস্য, 7টি মোবাইল ফোন। গৃহকর্তা দেবাশিস বন্দ্যোপাধ্যায়, স্ত্রী লিপিকা, মেয়ে সুস্মিতা, ছেলে সংকেত। এটাই হালদারপাড়া রোডের বন্দ্যোপাধ্যায় পরিবার। গৃহকর্তা থেকে শুরু করে তার 7ম শ্রেণীর পড়ুয়া ছেলে মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত চলে না। সারাক্ষণ হাতে মোবাইল ফোন, ফোন আসছে, ফোন যাচ্ছে। কখনো হাত দিয়ে কানে মোবাইল ফোন চেপে, কখনো আবার হাত ল্যাপটপের কিবোর্ডে, কিন্তু কানে ফোন। আমার কাছে তো অপরিহার্য, মানে মোবাইল ছেড়ে থাকতেই পারি না, প্রচুর কাজে সব সময় লাগে। কখন তোমার আসবে টেলিফোনের দিন শেষ, ল্যান্ডলাইন উধাও। বাড়িতে লোক যদি হয় 4টে, তো মোবাইল ফোন এখন 7টা। বন্দ্যোপাধ্যায় পরিবারও তার ব্যতিক্রম নয়। জীবন জুড়ে মোবাইল ফোন, কাজের কথা, রান্না করতে করতে গল্প, কত কিছু। এখন মোবাইল ইউজ করার পর ল্যান্ডলাইন পড়েই থাকে। মোবাইলে যেখানে যাচ্ছি মোবাইলটা নিয়ে যেতে পারছি। ল্যান্ডলাইন হলে আমার এসে আবার ফোনটা ধরতে হতো, জন্য ল্যান্ডলাইন ছেড়ে দিয়েছি। স্কুল কলেজ পড়ুয়াদের তো এখন হাতে হাতে মোবাইল ফোন, সঙ্গে ট্যাব।
বন্ধুদের সঙ্গে ফোনে কথা, মোবাইলে চ্যাট, এক মুহূর্তের জন্য স্মার্টফোন হাতছাড়া হলে মনে হয় কি যেন নেই। হাই সেকেন্ডারির পরেই বাবাকে আবদার করেছিলাম যে একটা কিনে দেওয়ার জন্য। এখন তো এটার এখন খুব ট্রেন্ড, এখন ফোন ছেড়ে সবাই ট্যাবই নিচ্ছে। আমার ক্লাস 10 থেকেই ছিল ফোন। নিজের মোবাইল ফোন না থাকলেও এখন থেকেই ফোনে অভ্যস্ত সপ্তম শ্রেণীর এই ছাত্র। মোবাইল নিয়ে আমি গেম খেলি, মানে ছবি তুলি। গেম মানে প্রায় ছবি তুলি আমি। আর বন্দ্যোপাধ্যায় পরিবার তো একটা প্রতীকী মাত্র। মোবাইল ফোন এখন তো ফ্যামিলি মেম্বার, কারো কাছে অবসরের সঙ্গী, কারো কাছে নোটস বিনিময়ের সহজ উপায়। মোবাইলে কাজ, মোবাইলে কথা, মোবাইলে খেলা, আবার মোবাইলেই বিনোদন। কিন্তু আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তত্ত্বাবধানে হওয়া গবেষণার ফল কিন্তু মোটেও ছেলে খেলা নয়। 167,87,50,000 টাকা খরচ করে হয় এই গবেষণা, যা ঘুম উড়িয়ে দেবে আমাদের সকলেরই। খোদ মার্কিন সরকারও এই গবেষণা থেকে নড়ে চড়ে বসেছে। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে তারা বিষয়টির ওপর নজর রেখে চলেছে। দ্রুত তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে। আমাদের দেশেও কি এই ধরনের কোনো তৎপরতা চোখে পড়বে, নাকি চলবে মানসিকতাই জারি থাকবে? প্রশ্ন অনেকেরই। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর সঞ্চিতা মহাপাত্রের কাছে আসবো। ডক্টর মহাপাত্র, নিঃসন্দেহে এই রকম একটা রিপোর্ট থেকে কোনো কনক্লুসিভ সিদ্ধান্তে আমরা আসতে পারি না, কোনো ডেফিনিট তত্ত্ব দিতে পারি না, কিন্তু একটা জিনিস তো ঠিক যে যেভাবে মানে ক্যান্সার শুধু জিনগত নয়, একটা লাইফস্টাইল ডিজিজের চেহারা নিচ্ছে এবং কি দ্রুত সব কিছু পাল্টে যাচ্ছে। দেখুন আলটিমেটলি কোথাও কি ব্যাক টু দ্য বেসিক, ব্যাক টু নেচার, সেটাই মুক্তির উপায়। আপনি দেখুন ক্যান্সারের যে কটা বার্গার, সেটা নিয়ে রেড মিটের ক্ষেত্রে অ্যাভয়েড করতে বলছে। বার্গার না খেয়ে হাত রুটিটা বিশেষজ্ঞরাই বলছেন যে সেটা অনেক সেফ। আবার গত সপ্তাহে আমরা দেখালাম পাউরুটি, সেটা ইস্টে যেভাবে আমাদের ছোটবেলায় পাউরুটি ফোলানো হতো সেটাই কেমিক্যালের বদলে সব থেকে ভালো উপায় ব্যবহারের ক্ষেত্রে। কোথাও কি ব্যাক টু বেসিক, ব্যাক টু নেচার, এটা থেকে মানে ক্যান্সার থেকে বাঁচার একটা উপায় সব ক্ষেত্রেই? প্রথমত বলি, কোনো ডেফিনিট কনক্লুশন করার আগে আমাদের যে তথ্যটা আমরা পাচ্ছি আর কি, পেয়েছি আর কি, যেরকম CNN রিপোর্ট দিয়েছেন এবং রোডেন্ট স্টাডিতে যেটা আমরা দেখছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেস আর কি, তো সেই প্রথমে ভাবতে হবে যে এক্সপোজার বা কোনো জিনিস যেটা আমরা মনে করছি ক্ষতি করতে পারে আর কি, সেটা আমরা প্রথমত ল্যাবরেটরিতে টেস্ট করি এবং সেখান থেকে আমরা তথ্য তুলে এনে বড় পপুলেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি আর কি। এক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে আর কি, ভালো করে ইনফরমেশন কালেক্ট করতে হবে এবং যেই জিনিসটা ক্ষতিকারক তার সংস্পর্শে মানুষ কীভাবে আসে সেটা আমাদের কিন্তু জানতে হবে। সেটা হচ্ছে ধরুন লংগিটিউডিনাল স্টাডি, একটা ফলো আপ স্টাডি এবং প্রচুর পপুলেশন নিয়ে আমাদের কিন্তু ফলো আপ করতে হবে এবং দেখতে হবে ফ্রিকোয়েন্সিটা কীরকম, কোন বয়সে সে মোবাইল, যেটা এখন এক্সপোজার বলতে এখানে যে মোবাইল নিয়ে আলোচনা হচ্ছে, কোন বয়সে সে আরম্ভ করেছে, দিনে কতবার তার ফোন আসছে, একটা ফোন আসলে সে কত লেন্থে সে কন্টিনিউয়াস কথা বলছে কিনা, কোন দিকে, ডান দিকে কথা বলছে না বাঁ দিকে কথা বলছে। এই এক্সপোজারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যেই গবেষণাটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট। তার মানে এটা কি, বিশেষজ্ঞরা একটা ইঁদুরকে আর কি কন্টিনিউয়াস নজরে রেখে এক্সপোজার দিয়ে যাচ্ছেন, মানুষের ক্ষেত্রে সেটা কতটা প্রযোজ্য সেটা আমাদের কিন্তু দেখতে হবে। এরকম এই ধরনের ডেটা কিন্তু আমাদের দেশে নেই, কিন্তু আমরা রিসেন্টলি আর কি মিশন আর্গো তরফ থেকে একটা হুগলি জেলার রূপায়ণ এর সংস্পর্শে আর কি আমরা একটা স্টাডি করছি আর কি, যেখানে মোটামুটি আপনার 31,000 পপুলেশনকে আমরা ফলো আপ করছি আর কি। এই বিষয়ের উপর আমরা স্টাডি করছি, যেখানে রাজবলহাটে আর কি মানুষদের কাছে এবং তথ্য সংগ্রহ করছি এই জিনিসটা দেখার জন্য যে লং টার্ম ক্যান্সারটা দেখুন আজকে তো একটা লং টার্ম বিষয়। আমরা বিশেষজ্ঞ আপনিও কভার করলেন, বললেন যে 10 বছরের মিনিমাম একটা এক্সপোজার দরকার, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে আজকে যে মোবাইলের ব্যবহার আর কি আমাদের ক্যান্সার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে। দেখুন আজ পেপার খুললে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের কনসেন্ট্রেশন লেভেল হারাচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে ধরুন মোবাইলে গেমস খেলতে খেলতে তার কনসেন্ট্রেশন স্প্যান বাড়ছে, স্টাডিতে খারাপ মানে ক্ষতি করছে, এবং ধরুন মেন্টাল ইরিটেশন, মেন্টাল স্ট্রেস এগুলোও কিন্তু বাড়ছে, যে কোনো ইমিডিয়েট এফেক্ট আর কি। তাই জন্য আর কি রেস্টলেসনেস কিন্তু আসছে এবং বেশিক্ষণ সেটা টিভির চ্যানেল হতে পারে, সেটা কাগজ হতে পারে, সেটা পড়ার বই হতে পারে, মনোযোগটা ধরে রাখতে সমর্থ হচ্ছে না, কনসেন্ট্রেশন এখানে আমরা হারাচ্ছি আর কি। তাই জন্য আর কি মোবাইলটা যে কারণে আমাদের দরকার, ধরুন ফোন করা এবং ফোন রিসিভ করা, এছাড়া অপ্রয়োজনীয় মোবাইল ফোন ইউজ করাটা আমি রেকমেন্ড করবো না, কিন্তু ডেফিনেটলি কোনো কনক্লুশন আসছে গেলে পলিসিগত দিক দিয়ে কোনো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু
বড় স্টাডি দরকার এবং সেখান থেকে আমাদের এভিডেন্স তৈরি করতে হবে যেটা আমাদের বলে দেবে আর কি হ্যাঁ এই ধরনের ফ্রিকোয়েন্সি এই লেভেল এক্সপোজার হলে নিশ্চিত হতে সাহায্য করবে, নিশ্চিত হতে কনফার্ম করতে সাহায্য করবে। অভিজিৎ মিত্রের কাছে যাব, সমাজতাত্ত্বিকের কাছ থেকে তো নিঃসন্দেহে এটা খুব ইন্টারেস্টিং স্টাডি মেটেরিয়াল, তার কারণ গত 15 বছরে আমাদের চেহারাটা পাল্টে গেছে। আমার মনে আছে অনিন্দ চট্টোপাধ্যায় একটা চমৎকার সম্পাদকীয় অনিন্দ লিখেছিল যে একটা পরিবার বসে আছে, প্রত্যেকের সামনে একটা নিজস্ব স্ক্রিন, তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করছে না, ওই স্ক্রিনটার মধ্যখানে বন্ধুদের সঙ্গে কমিউনিকেট করছে, সামনে যে বন্ধু বসে আছে সে উপেক্ষিত এবং অবহেলিত থেকে যাচ্ছে। মানে আমাদের নিজস্ব জগৎটা এত ছোট হয়ে আছে যে নিজস্বই আমরা তুলছি, সেলফি তুলছি, সেটাও মোবাইল দিয়ে। মানে কোথাও কি, এবং আপনার খানিকক্ষণ আগে দেখালাম যে বাচ্চাদের হাতে যে কোনো রেস্টুরেন্টে গিয়ে দেখা যাবে যে বাবা মা হয়তো খাবার অর্ডার দিচ্ছে, বাচ্চা তার মোবাইলটা নিয়ে খেলছে। মানে কোথাও কি সমাজ জীবনটাকে একেবারে আমূল পরিবর্তন করে দিচ্ছে এই ছোট্ট যন্ত্রটা? যন্ত্রটা সাহায্য করছে সেটাতে। আগে এই মেন্টালিটিটা নানা ফোর্সের দ্বারাই তৈরি হয়েছে এবং সেটা ফেসিলিটেটেড হচ্ছে, প্রচণ্ডভাবে সাহায্য পাচ্ছে এটা, এবং হওয়ার পরে হয়েছে এটা কি এইটাই সেন্টার অফ দ্য থিং হয়ে গেছে। এবং যেহেতু ওই ফর্ম অফ লাইফ, ওই ফর্ম অফ রিলেশনশিপটাই এক ধরনের কাম্য হয়ে উঠেছে, সেইখানে মোবাইলটা অপরিহার্য হয়েছে। ভেবে দেখুন যে কেউ টেরিটোরিয়াল অ্যাড্রেস চায় না, অফিস কোনো প্রতিষ্ঠান চায় না, প্রত্যেকে জিজ্ঞাসা করছে আপনার ইমেইলটা দিন, সেলফোন নাম্বারটা দিন বা স্মার্টফোনের নাম্বার, এই যাই হোক। কারণ এইটা কিন্তু এই ফোর্সটাকে আটকানো ভেরি ডিফিকাল্ট। কিন্তু ধরুন এর জন্য তো শুধু স্বাস্থ্য বা ক্যান্সারের থ্রেট তা তো নয়, মানে আমি বলছি যে এই মাত্রাতিরিক্ত ব্যবহার তো মানুষের সম্পর্কে প্রভাব ফেলছে। আমি তো বলি যে এক রকমের ক্যান্সারের কিন্তু চলছে, সেটা এই যে সেলফোন, তো আমি এটা চিরকাল ছাত্রদের বলছি যে এটা তো পার্ট অফ দ্য সেল হয়ে উঠল, অ্যানাদার সেল, এবং এইটা এমন প্রমিনেন্স পাচ্ছে যে আমরা ক্যান্সারের যে পপুলার মিনিং পাই সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার সেলের এক্সেপশনাল গ্রোথ, আনওয়ারেন্টেড গ্রোথ, আনওয়ান্টেড গ্রোথ। তো এটাও ওই রকম প্রতিষ্ঠা, কিন্তু সেটা অসম্ভবভাবে লেজিটিমাইজ, জাস্টিফাইড হয়ে আছে নানাভাবে, এবং সম্পর্কের জগৎ এরকম হয়ে গেছে যে ডাইরেক্ট হিউম্যান কন্ট্যাক্ট আমরা চাই না, ঠিক যতটা ডিস্টেন্স হয়, কিন্তু কানেক্টিভিটিটা প্রয়োজন আছে, সেইখানেই লং ডিস্টেন্স কানেকশন একদম। আর সেখানেই কোথাও ল্যাকিং হচ্ছে ওয়ার্মটা, সম্পর্কের যে উষ্ণতাটা সেটা কোথাও মিসিং হচ্ছে। ডক্টর গাঙ্গুলির কাছে আসবো দ্রুত। উপায় কি? প্রমাণিত নয় বুঝলাম, কিন্তু থ্রেট পারসেপশনটাকে একটু দূরে সরাতে, একটু নিরাপদে থাকতে উপায় কি? উপায় অনেকগুলো আছে, যেটা আমরা শুরু করেছিলাম আলোচনায়, যে আমাদের মোবাইলের ব্যবহারটা কমাতে হবে, এইটা হচ্ছে আসল কথা। এবং আমরা অনেক অপ্রয়োজনীয় ব্যবহার করি, কিন্তু মানে যেমন বলছি ল্যান্ডলাইনকে আবার আমাদের একটু গুরুত্ব দিতে হবে, ল্যান্ডলাইন অনেক সেফ। দ্বিতীয় হচ্ছে মোবাইল ফোনটা, যেটা দেখা যাচ্ছে যে শরীরের সঙ্গে শরীরের রেডিয়েশন পাওয়ার বিষয়টা, এবং যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ অংশ যেটা মানে যেখানে টিউমারগুলো হচ্ছে ব্রেন বা প্যারোটিড গ্ল্যান্ড, মানে যেখানে আমরা মোবাইল ফোনটা ধরি আর কি, তার কাছাকাছি। হার্টটাও খুবই কাছে থাকে, যেহেতু বুক পকেটে রাখা হয় মোবাইল ইত্যাদি ইত্যাদি। মোবাইল ফোনটা শরীর থেকে যদি আমরা দূরে রাখি, অর্থাৎ যদি আমরা এই হ্যান্ডস ফ্রি নানা রকম আছে সেইগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু এই রেডিয়েশনটা শরীরে সরাসরি কিছুটা নিরাপদ। ডক্টর চ্যাটার্জি কি যোগ করতে চাইবেন? না, আমার মনে হয় এইগুলোই, মানে টাইমটা তো ডেফিনেটলি কমাতে হবে, এবং আমাদের সবথেকে বড় কথা প্রায়োরিটাইজ করতে হবে, হেলথকে একটা প্রায়োরিটিতে রাখতে হবে। এবং মোবাইল ফোন যেটা ফিউচার হেলথ হ্যাজার্ড হতে পারে, তার প্রতিফলন কিন্তু এই স্টাডিতে আছে। ওটাকে নেগলেক্ট না করে হেলথকে প্রায়োরিটাইজ করে আমার মনে হয় মোবাইল ফোনটা একটা ডিস্টেন্স মেনটেন করা, এবং ডেফিনেটলি যেখানে সম্ভব তার ইউজটাকে কম করা উচিত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই পর্বের সময়সীমা এখানেই শেষ। একটা ছোট্ট বিরতি নেব, বিরতিতে যেতে যেতে দেখব যে কোনো সন্দেহ নেই যে এই বস্তুটি এতটা অপরিহার্য যে একে আজ বললে আজ আমরা ছুঁড়ে ফেলে দিতে পারবো না, কিন্তু কিভাবে নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে বিপদকে একটু হলেও আমরা দূরে সরিয়ে রাখতে পারি। দেখতে দেখতে ছোট্ট একটা বিরতি। মোবাইল ফোন ছাড়া জীবন চলে না, আবার তাতেই যত বিপদ। তাহলে মানুষ যাবে কোন পথে? আদৌ কি জীবন বাঁচিয়ে মোবাইল ব্যবহার করা সম্ভব, নাকি সুস্থ হয়ে বাঁচতে গেলে আধুনিক জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে এই অত্যাধুনিক যন্ত্রটিকে?
গতিমান এ জীবনে মোবাইল ফোন ছাড়া যে গতি নেই তা মেনে নিয়ে চিকিৎসকদের পরামর্শ, ব্যবহার করুন কিন্তু সাবধানে। প্রথমেই বুঝতে হবে মোবাইলটি কাজের জিনিস, অকারণ গল্প করার জায়গা নয়। তাই অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করতে হবে। সবাই এখন আমরা ইউজ করি এবং এটা ভাবতেই হবে, কারণ এর জন্য একদম ইয়ং বয়সের ক্ষেত্রে এই পার্টিকুলার টিউমারগুলোর প্রবণতা দেখা দিচ্ছে। অবশ্যই খুব গুরুত্ব দিয়ে এটাকে বিবেচনা করা উচিত। কথা বলার সময় যতটা বেশি সম্ভব স্পিকার কিংবা হেডফোন ব্যবহার করতে হবে, যাতে মোবাইল ফোনটিকে দূরে রাখা যায়। সর্বক্ষণ মোবাইল ফোনটিকে বুক পকেটে বা হৃৎপিণ্ডের কাছে না রাখাই শ্রেয়। ফোন কেনার সময় যে একটি বিষয় বিশেষভাবে নজর দিতে হবে তা হলো সার বা স্পেসিফিক অ্যাবজর্পশন রেট। মোবাইল ফোনের সার যত কম হবে সেই ফোন থেকে তত কম রেডিও তরঙ্গ নির্গত হবে, অর্থাৎ সেই ফোন তত কম ক্ষতিকর হবে। বিশেষজ্ঞদের একাংশের মতে মোবাইল টাওয়ার থেকে বের হওয়া তরঙ্গ মানব শরীরের পক্ষে ক্ষতিকর, তাই এই টাওয়ারগুলি থেকেও দূরে থাকার চেষ্টা করা উচিত। চিকিৎসকদের অনেকে অবশ্য সব দায় গ্রাহকদের ওপর চাপাতে নারাজ। তাদের বক্তব্য, কিছু উদ্যোগ মোবাইল বিক্রেতাদেরও নেওয়া উচিত। যে ফ্লিপ কেসটা কভারটা ইউজ করি সেটাকে জাস্ট রেডিয়েশন ফ্রিকোয়েন্সি প্রুভ করে দিলেই আমরা অনেকটা এই রেডিয়েশন এফেক্ট থেকে আমরা নিজেদের বাঁচাতে পারবো। এছাড়াও সস্তার চাইনিজ মোবাইল ফোন থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেহেতু এই ধরনের ফোনগুলো তাতে কোনো রকম মাত্রাই লেখা থাকে না, তাতে যে কোনো মাত্রার রেডিয়েশন থাকতে পারে, সেটাকে আমি বলবো সম্পূর্ণভাবে এগুলো বর্জন করা উচিত। তারা আরও বলছেন, সিগন্যাল দুর্বল হলে মোবাইল ফোন ব্যবহার না করাই ভালো। মোবাইলের যদি টাওয়ারের সিগন্যাল ঠিকমতো থাকে তখন তার রেডিয়েশনটা কমে যায়, কিন্তু যদি সেটার যদি কম হয় তখন মোবাইল চেষ্টা করে সিগন্যালটাকে বাড়িয়ে দেওয়ার, যাতে নাকি মোবাইলের রেডিয়েশনটা টাওয়ার অবধি পৌঁছয়। ফলে যে দূরবর্তী মানুষ যারা নাকি মোবাইল টাওয়ার থেকে খুব দূরে আছেন এবং সেই টাওয়ারের রেডিয়েশন যদি একটু কম থাকে, যে বাইলট সিগন্যাল ঠিকমতো এসে পৌঁছায়নি, তখন সঙ্গে সঙ্গে কিন্তু এই মোবাইলের কিন্তু রেডিয়েশনটা মাত্রাটা কিন্তু বেড়ে যায়। চিকিৎসকদের মতে মোবাইল ফোনের মতোই আরও একাধিক অভ্যাস রয়েছে আমাদের জীবনে, যা আমাদের ঠেলে দিচ্ছে মারণ ক্যান্সারের দিকে। যদি লাইফস্টাইলের প্রশ্ন আসে ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে, সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের করা দরকার, শারীরিক পরিশ্রম বাড়ানো, ব্যায়ামের দিকে নজর দেওয়া। গতির সঙ্গে পাল্লা দিতে হবে, আবার সুস্থ হয়ে বাঁচতেও হবে। তাই পথ একটাই, কথা বলুন কিন্তু সাবধানে। নিমাই পান্ডা ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।